আয়েশার বাবার কণ্ঠ শুনে পিছনে দরজার দিকে তাকাতেই সবাই আঁতকে ওঠে। অঙ্কুর এক কদম পিছিয়ে যায় আর আহিল এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আহিল। কারণ আয়েশার বাবা একা আসেনি, ওনার বাম পাশে চুড়িদার পরিহিত একটি মেয়ে এসেছে। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছিল। ওড়নাটা সেভাবেই রয়েছে। মেয়েটি আর কেউ নয়, আহিলের আপু আর অঙ্কুরের স্ত্রী আনিকা। আয়েশার বাবা আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আনিকাকে ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। আর আনিকা আস্তে আস্তে অঙ্কুরের দিকে এগিয়ে গিয়ে আহিলের দিকে তাকাতেই আয়েশা উঠে গেল আর আনিকা সেই দেখে আহিলের পাশে গিয়ে বসল আর আহিলের গালে হাত ছুঁয়ে বলল, কেমন আছিস ভাই? আহিল কিছু বলছে না, শুধু একভাবে তাকিয়ে আছে আনিকার দিকে। চোখ দিয়ে সমানে জল পড়ছে। আহিল আনিকা যে হাত দিয়ে ওর গাল ছুঁয়ে রয়েছে সেদিকে তাকালো আর হাতের দিকে তাকিয়ে চোখ বুঝতেই মনে পড়ে গেল আনিকা তো মরে গেছিল। সঙ্গে সঙ্গে নিজের চোখ খুলে আনিকাকে প্রশ্ন করল, এটা কি করে সম্ভব? আমার আপু তোহ। আহিলকে থামিয়ে দিয়ে আয়েশার বাবা বললেন, মারা যায়নি আহিল, তোমার আপু আনিকা মারা যায়নি, এটা শুধু একটা ছল ছিল। আয়েশা অঙ্কুরের দিকে ইশারা করে বলে, মানে কি বলছো টাকি বাবা তুমি এসব? তুমি যদি সব জেনেই থাকতে তাহলে আমাদের কেন বললে না? আমার ভাইয়াকে কেন বললে না? তুমি একবার দেখো ভাইয়ের অবস্থাটা। অতটা সহজ ছিল না রে মা সব কিছু। আনিকাকে আমি অনেক কষ্টে বাঁচিয়েছি। রিক ওকে মারতে চেয়েছিল আর আমি নিশ্চিত আহিলকেও ওই মারতে চেয়েছে। হ্যাঁ বাবা। মানে আয়ু তুমি দেখেছো রিককে? আমি যখন গাড়িটার দিকে তাকিয়েছিলাম তখনই বুঝছিলাম ওটা রিকের গাড়ি, কারণ সেদিন মলের পিছনে যখন দেখা হয়েছিল আমাদের তখন ও আমাকে বলেছিল ওটা ওর গাড়ি। যেদিন আনিকা ছাদ থেকে পড়ে যায় আর নার্সিংহোমে ভর্তি থাকে সেই দিন আমি আর অঙ্কুর আনিকাকে দেখে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎই আমার মনে পড়ে আমার ডক্টরের সাথে কিছু কথা আছে, সেটা বলতে আমি কথা বলতে যাই আর অঙ্কুরকে বাড়ি চলে যেতে বলি। আমি যখন কথা বলতে যাচ্ছিলাম তখনই শুনি রিক ফোনে কথা বলছে। কিছুটা কৌতূহলী হয়ে এগিয়ে যেতেই ওর প্ল্যানের কথা শুনতে পাই। ও বলছিল, হ্যাঁ আমি রেডি আনিকাকে মারার জন্য। ড্যাশ 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 ড্যাশ। কিন্তু তোমার কাজটা মনে আছে তো? সিসিটিভি ক্যামেরাটা এক্ষুনি অফ করো তুমি, তারপর আমি কেবিনে ঢুকব। এতে শুধু দেখা যাবে লাস্ট অঙ্কুর গেছিল। আমি এই শুনে কিছুটা ঘাবড়ে যাই, কি করব ভেবে না পেয়ে ডক্টরের কাছে যাই আর সবটা বলাতে উনি বলেন পুলিশকে কল করতে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে ভেবে আমি আর ডক্টর চুপচাপ আনিকার কেবিনের কাছে যাই আর বাইরে থেকে দেখি রিক আনিকার অক্সিজেন মাস্কটা খুলে দিয়েছে। রিক বেরিয়ে আসবে ঠিক ওই সময় আমরা সরে যাই দরজার সামনে থেকে, আরও চলে যাওয়ার পর কেবিনে গিয়ে অক্সিজেন মাস্কটা আবার লাগিয়ে দিই। এরপর যখন আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করি তখন দেখি সত্যি কোনো কিছুই রেকর্ড হয়নি। রিকের যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা কেবিনে ঢোকাই, সেটাও রেকর্ড হয়নি। আমি আর কিছু বলিনি, সেদিন চুপচাপ বাড়িতে চলে আসি আর ভাবতে থাকি রিক কেন করছে এমন। আনিকা মরেনি এটা জানতে পারলে তো আবার চেষ্টা করবে ওকে মারার, তাই তখনই আমার মাথায় আসে যে আমি আনিকাকে লুকিয়ে রাখব। কিন্তু এটা কি করে সম্ভব? ডক্টর তো বলেছিল যে আপু আর বেঁচে নেই। সেটা তো ডক্টর তোমার বেলাতেও বলেছিল আহিল। আসলে আমি ডক্টরকে বলেছিলাম ওটা বলতে। আমাকে সেদিন রাতেই ডক্টর জানায় যে আনিকার জ্ঞান ফিরে গেছে, এবার আর ওর অক্সিজেন বা কিছুর অতটা প্রয়োজন হবে না। তখন ওভাবে অক্সিজেন মাস্ক খোলার কারণে আনিকা রেসপন্স করতে পেরেছে আর এটা একটা মিরাক্কেল। অবশ্য এমনটা না হলেও আমি ঠিক কোনো একটা ব্যবস্থা করে আনিকাকে লুকিয়ে রাখতাম। আমি ডক্টরকে ফোন করে বলি যাতে সকাল বেলায় তোমাদের সবাইকে ডক্টর বলে যে আনিকা মারা গেছে। আমার কথা মতো ডক্টর এমনই বলে তোমাদের আর আমার সুবিধা হয়। যখন আহিল সেই কথাটা শুনে সেন্সলেস হয়ে যায় আর শেষকৃত্যের সময় আমি আনিকাকে সরিয়ে দিই। কিন্তু আয়েশা, আরোহী আর আন্টি তো ছিল। তাহলে কি করে আনিকাকে সরালে তুমি? আমার সাহায্যে। মমু তুমিও? হ্যাঁ, আমি যদি না জানতাম তাহলে আনিকাকে বাঁচানো সম্ভব হতো না। শেষকৃত্যের সময় আয়েশাকে আমি তোর অসুস্থতার বাহানা করে তোর কাছে পাঠিয়ে দিই আর আমাদের কোনো আত্মীয় স্বজনদেরও রাখি না আনিকাকে করব দেওয়ার সময়।
ওই দিক দিয়ে আয়েশার বাবা অঙ্কুরকে সরিয়ে নিয়ে যায় কিছুক্ষণের জন্য, আর সেই মুহূর্তেই আমি আর আরোহী আনিকাকে সরিয়ে দিয়ে ডক্টরকে বলে দিই যাতে অন্য ডেড বডি আনিকা জায়গায় শুয়ে দেয়। এই পুরো প্ল্যানটা যেদিন রাতে আনিকার জ্ঞান ফিরেছিল সেই দিনই আয়েশার বাবা আমায় জানায়, আর আমিও সায় দিই ব্যাপারটাতে। শুধু তুমি না, আরও ও তো জানত। আমায় কেন জানালে না মামু? আমি কি দোষ করেছিলাম? আহিল, আমিও হয়তো অনেক বড় দোষ করেছিলাম, তাই আমাকেও জানানো হয়নি, অভিমানের সুরে আনিকার দিকে ছলছল চোখে তাকিয়ে বলে অঙ্কুর। এমনটা নয় ভাইয়া, আমরা জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার যখন জ্ঞান ফিরল তখনই তুমি আমেরিকা চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে। আর আঙ্কেলও ফোন করে বলল যাতে আমরা কিছু না জানাই এখনই। ভাইয়াকে জানালে অঙ্কুর ভাইয়া জানতো, আর অঙ্কুর ভাইয়া জানলে রিক, তাই আমরা কেউ রিস্ক নিতে পারিনি। ভাই, তুই আমার উপর রেগে আছিস? তোকে ফিরে পেয়েছি এটাই অনেক আমার কাছে। ভাবতে পারিনি তোকে ফিরে পাবো আপু। আনিকা আহিলকে জড়িয়ে ধরল। আহিলও মোটামুটি জড়িয়ে ধরল, কিন্তু হাতে ক্যানোলা লাগানো থাকা একটু ব্যথা লাগছে। আনিকা আহিলকে ছাড়তেই আয়শা ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আনিকা ভাবি কোথায় ছিল এতদিন? আরোহী আয়েশার বাবা আর আহিলের মা একে অপরের দিকে মুচকি হাসল, আর আনিকা ও আয়েশার দিকে এগিয়ে গিয়ে হাসল, আর চোখে তাকালো অঙ্কুরের দিকে। অঙ্কুর মুখ ফিরিয়ে নিল। আনিকা খুব ভালোভাবেই বুঝতে পারছে অঙ্কুরের অভিমান হয়েছে। শুধু অভিমান না, অভিমানের পাহাড় জন্মেছে। কেনই বা জন্মাবে না? প্রায় কয়েক বছর আনিকাকে ছাড়া রয়েছে ও। কি হলো, তোমরা এমন হাসছ কেন? আয়েশা, তোর মনে আছে তোকে একটা ঘরে যেতে আমি বারণ করেছিলাম? আয়েশা একটু থেমে বলে, হ্যাঁ ওই তো। আবার অবাক হয়ে বলে, তার মানে এতদিন ভাবি তোমাদের বাড়িতে ছিল? ও আট, মানেটা কি? ওকে আমি নিজের কাছেই রেখেছিলাম। ওর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ অনেক দিন সময় লেগেছিল। লাগবে নাই বা কেন, কেউ যদি এভাবে ওকে মারার চেষ্টা করে তো এমনটাই হবে। কিন্তু ভাবি, তুমি ছাদ থেকে ঝাঁপ কেন দিয়েছিলে? আনিকা আয়েশার প্রশ্ন শুনে করুণ চোখে অঙ্কুরের দিকে তাকায়, আর দেখে অঙ্কুর ও অসহায় চোখে ওর দিকে তাকিয়ে আছে। আনিকা চোখ সরিয়ে নিয়ে আয়েশার দিকে তাকায় আর বলে, আমি ইচ্ছে করে ঝাঁপ দিনি রে বোন। কি? হ্যাঁ ভাবিমনি। আপু ইচ্ছে করে এমন কিছু করেনি। আপুকে ধাক্কা মেরেছিল কেউ একজন। আপু সুস্থ হওয়ার পরেই আমাদের বলেছে। অঙ্কুর চোখ মুখ শক্ত করে হাতমুঠ করে বলল, কে ধাক্কা দিয়েছে? তুই শান্ত হ। আনিকা দেখতে পাইনি মুখটা, মুখে মাস্ক ছিল, আমি দেখতে পাইনি তাই। এতক্ষণ ধরে এত কিছু কথা হলো কিন্তু আহিল কোনো কথা বলল না। আর জ্যাকও না। জ্যাকের তো অবস্থা খারাপ। জ্যাক মাথায় হাত দিয়ে ধপ করে আহিলের পায়ের কাছে বসে পড়ল, আর সেই আরোহী ফিক করে হেসে দিল। কি হলো তোমার বাবা? বাবা রে বাবা, এত প্ল্যানিং প্লটিং সারকে উপার সে যা রাহা হেইন রে বাবা। কেউ একে অ্যাসাইলামে পাঠাও। হো, এই আহিল, তুই কি ভাবছিস রে? তোর ও আমার মতো অবস্থা নাকি? আহিল নিশ্চুপ। আহিল, তোর মাথায় কি চলছে বলতো? কি প্ল্যান করছিস তুই? আহিল প্ল্যান করছে। আহিল প্রতি উত্তরে শুধু বাঁকা হাসল, আর সবার দিকে তাকিয়ে হাতের নখগুলো পর্যবেক্ষণ করতে করতে বলল, গে মিশন চলবে।